আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ছত্রাকের পরিচিতি। আসো আমরা ছত্রাক সম্পর্কে কিছু জেনে নেই। প্রথমেই ছত্রাকের বৈশিষ্ট্য। আমরা সবাই জানি ছত্রাক ক্লোরোফিলবিহীন, অর্থাৎ এর দেহে ক্লোরোফিল নেই এবং এই জন্য এ হচ্ছে অসবুজ। তার মানে এই নয় যে ছত্রাক বর্ণহীন, এটা না। ছত্রাক অসবুজ, কিন্তু অন্যান্য রং ছত্রাকে দেখা যায়। দ্বিতীয়ত, এটি মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। এই মিথজীবী বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। যখন দুটি জীব পরস্পর সহাবস্থান করে এবং একে অপরের উপকার করে থাকে, অর্থাৎ দুইটি জীব পরস্পরের কাছ থেকে উপকার পেয়ে থাকে, তখন এই ধরনের সহাবস্থানকে আমরা বলবো মিথজীবী। এটাকে মিথজীবিতা বলা হয় এই সম্পর্ককে, এবং ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। মৃতজীবী এবং পরজীবী সম্পর্কে তোমাদের ধারণা আছে। তৃতীয়ত হচ্ছে ছত্রাক সুকেন্দ্রিক, অর্থাৎ এর একটি সুগঠিত নিউক্লিয়াস আছে এবং এর দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আমরা জানি সবুজ উদ্ভিদে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, কিন্তু অসবুজ উদ্ভিদ বিশেষ করে ছত্রাকে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ভাস্কুলার টিস্যু, অর্থাৎ কোনো পরিবহন টিস্যু নেই, অর্থাৎ জাইলেমও নেই, ফ্লোয়েমও নেই। জননাঙ্গ এককোষী। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তো বিষয়টা হচ্ছে যে জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার জন্য এদের স্ত্রী জননাঙ্গে থাকা দরকার নেই, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম না। অর্থাৎ মানুষের ক্ষেত্রে মানুষের জাইগোটটি বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার জন্য মায়ের পেটে থাকা জরুরি, কিন্তু ছত্রাকের জাইগোটটি বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার ক্ষেত্রে তারা স্ত্রী জননাঙ্গে অবস্থান করবে। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। আসো কাইটিন জিনিসটি আমরা একটু বুঝে নিই। আমরা জানি সাধারণত কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, তাহলে এখানে কাইটিনটি কি? আসো কাইটিন বোঝার আগে সেলুলোজের গঠনটা আমরা একটু দেখে নিই। সেলুলোজের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো গ্লুকোজ পাশাপাশি অবস্থান করে সাধারণত সেলুলোজ গঠন করে, এবং সেলুলোজের এখানে দেখো হাইড্রোক্সিল গ্রুপ আছে। ঠিক এই হাইড্রোক্সিল গ্রুপগুলো অপসারিত হয়ে সেখানে যদি নাইট্রোজেন এসিটাইল গ্রুপ যুক্ত হয়, এই দেখো, তাহলে সেটার গঠনটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে গেল। তখন সেটা গ্লুকোজ অ্যামিন হয়ে গেল। এখন অনেকগুলো গ্লুকোজ অ্যামিন যখন একসাথে যুক্ত হয়, তখন সেটাকে সেলুলোজ না বলে বলা হয় সাইটিডিন। এটি হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। তো প্রচলিত শ্রেণীবিন্যাস অনুসারে ছত্রাক থেলোফাইটার অন্তর্গত। তোমরা অবশ্যই থেলোফাইটা সম্পর্কে জেনেছ, যার মূল কাণ্ড, পাতা ইত্যাদি নেই, তাদেরকে থেলোফাইটার অন্তর্গত রাখা হয়েছে। 5 কিংডম শ্রেণীবিন্যাস অনুযায়ী ফাঞ্জাইকে একটি আলাদাভাবে রাজ্যের অন্তর্গত করা হয়েছে, কিংডমের অন্তর্গত করা হয়েছে, আর সেই কাজটি করেছেন ডক্টর লিন মার্গুলিস। তো ডক্টর লিন মার্গুলিস উনি আমেরিকার সর্বোচ্চ জাতীয় পদকপ্রাপ্ত বিজ্ঞানী। তো তোমরা অবশ্যই 5 কিংডম সম্পর্কে জানো, তারপরও আমি তোমাদেরকে 5 কিংডমে একটি তথ্য দিয়ে দিচ্ছি। 5 কিংডম অর্থাৎ 5টি রাজ্য। 5টি রাজ্যের আগে তোমাকে জানতে হবে 2টি অধিরাজ্য। সুপার কিংডম, তার একটি হচ্ছে প্রোক্যারিওটিক
আর এটি হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি কোষ, অর্থাৎ যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। এই সুগঠিত নিউক্লিয়াস নেই যাদের, তাদেরকে প্রোক্যারিওটিক রাখা হয়েছে এবং মনেরা কিংডমটি হচ্ছে এই প্রোক্যারিওটিক অধিরাজ্যের অন্তর্গত। আর ইউক্যারিওটিক হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে। এই সুগঠিত নিউক্লিয়াস যাদের আছে তাদেরকে আবার 4টি রাজ্যে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্ল্যান্টস, একটি হচ্ছে ফাঞ্জাই, একটি হচ্ছে অ্যানিমালস এবং একটি হচ্ছে প্রোটিস্টা। তার মধ্যে দেখো এই ফাঞ্জাইকে কিন্তু একটি রাজ্যে রাখা হয়েছে, কিংডমে রাখা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ছত্রাককে আলাদা একটি কিংডমে রাখা হলো? এটি তো থেলোফাইটাতে ছিল। তাহলে আসো এটির কারণগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না। তা আমরা কি জানি? আমরা মাইটোসিস দশার মধ্যে দেখেছি প্রোমেটাফেজ শুরু হতেই সেখানে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। কিন্তু ছত্রাকের ক্ষেত্রে এই নিউক্লিয়ার এনভেলপ কি হয় না? বিলুপ্ত হয় না। দ্বিতীয়ত, মাইটোটিক স্পিন্ডল নিউক্লিয়াসের ভিতরে হয়। তো আমরা জানি নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়ার পর স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, মাইটোটিক স্পিন্ডলের আবির্ভাব ঘটে। কিন্তু যেহেতু ছত্রাকে মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না, সুতরাং এর যে স্পিন্ডল যন্ত্র অর্থাৎ স্পিন্ডল যন্ত্রটি তৈরি হবে সেটি কোথায় হবে? নিউক্লিয়ার এনভেলপের ভিতরে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই হবে। ক্রোমোজোমে অল্প হিস্টোন প্রোটিন থাকে। আমরা জানি নরমালি যেসব প্রকৃত কোষ আছে তাদের হিস্টোন প্রোটিনটা বেশি থাকে, ডিএনএ এর পরিমাণ থাকে কম। কিন্তু ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় যে এদের হিস্টোন প্রোটিন কম থাকে, কোনো সেন্ট্রিওল থাকে না। তো আমরা এখানে 4টি যে কারণ দেখতে পেলাম, এই 4টি কারণে ডক্টর লিন মার্গুলিস এই ছত্রাককে পৃথক কিংডমে অন্তর্ভুক্ত করেছে। মার্গুলিস কিংডম ফাঞ্জাইকে আবার 5টি ফাইলামে ভাগ করেছে। এই 5টি ফাইলামের নাম আমরা জেনে নেই। প্রথমে হচ্ছে জাইগো মাইকোটা, দ্বিতীয়ত এসকো মাইকোটা, তৃতীয়ত বেসিডিও মাইকোটা, চতুর্থত ডিউটেরো মাইকোটা এবং পঞ্চমত হচ্ছে মাইকোফাইকো ফাইটা। তাহলে 5টি ফাইলামে ভাগ করেছেন। এখন আমরা ছত্রাকের গঠনটা একটু জেনে নেই। এখানে 2টি ছবি আমরা দেখতে পাচ্ছি। একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এককোষী, অর্থাৎ ছত্রাক এককোষী হতে পারে, আবার ছত্রাক বহুকোষীয় হতে পারে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইস্ট অর্থাৎ স্যাকারোমাইসিসের একটা ছবি। তোমরা জেনে রাখবে যে এককোষী ছত্রাকের পরিমাণ কম, বহুকোষী ছত্রাকের পরিমাণ বেশি। এখানে দেখো বহুকোষী আমরা কিভাবে বুঝবো? এই দেখো এখানে প্রস্থপ্রাচীর হয়েছে, আর এই প্রস্থপ্রাচীর হওয়ার কারণে এই ছত্রাকটি বহুকোষে পরিণত হচ্ছে। তাহলে আমরা জানলাম যে ছত্রাক এককোষী হতে পারে, বহুকোষীয় হতে পারে। এখন এই ছত্রাকের সূত্রাকার দেহকে বলা হয় হাইফা। ছত্রাকের দেহকে বলা হয় হাইফা। আর এই হাইফা প্রস্থপ্রাচীর যুক্ত হতে পারে, আবার প্রস্থপ্রাচীর বিহীন হতে পারে। এখানে আমরা যে হাইফাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রস্থপ্রাচীর যুক্ত। আর অনেকগুলো হাইফাকে একসাথে বলা হয় হাইফি। আর অনেকগুলো হাইফি যখন একত্রিত হয়, তখন একত্রিত হয়ে এই অনেকগুলো হাইফিকে তখন বলা হয় মাইসিলিয়াম। এই হাইফার মধ্যে
এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আসো আমরা এখানে একটা ভিডিও দেখি, যে ভিডিওতে আমরা মাইসিলিয়াম গুলা দেখতে পাবো। Several mold spores. This time lapse shows a mat of mold hiding over the bread. In a few days, specialized hyphae sprout black, ball-shaped spore cases, and a new generation of mold is air. আসো আমরা কিছু শব্দের সাথে পরিচয় হই। যেহেতু আমরা ছত্রাক বিজ্ঞান পড়তে যাচ্ছি, মাইক্রোলজি, এখানে আমাদের এই শব্দগুলো খুব প্রয়োজন হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ লেখা আছে সিনোসাইট। সিনোসাইট বোঝার আগে তোমাদেরকে এখানে দুইটি ছবি দেখানো হয়েছে, ভালো করে দেখে নাও। একটি ছবিতে দেখানো হয়েছে প্রস্থ প্রাচীর আছে, সেপ্টাম, প্রস্থ প্রাচীর মানে হচ্ছে সেপ্টাম, তখন সেই হাইফাটাকে আমরা বলবো সেপ্টেড হাইফা। আর এপাশে আমরা একটা হাইফা দেখতে পাচ্ছি যেখানে কোনো প্রস্থ প্রাচীর নেই এবং অনেকগুলো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসকে বহুবচনে বলা হয় নিউক্লিয়াই। তাহলে যদি কোনো হাইফাতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে এবং এই হাইফাটা প্রস্থ প্রাচীর বিহীন হয়, তাহলে তাকে আমরা বলবো সিনোসাইটিক হাইফা। ক্লোস্ট্রিডিয়াম পোষক দেহ থেকে, অর্থাৎ ছত্রাকের হাইফা থেকে কিছু হাইফা পোষক দেহে ঢুকে গেল এবং সেখান থেকে সে কি করতেছে, খাদ্য শোষণ করতেছে। এই ধরনের হাইফাকে আমরা বলবো ক্লোস্ট্রিডিয়াম। এখানে দেখো এই হাইফা গুলো কি করছে, এই কোষগুলো থেকে অর্থাৎ এই পোষক দেহ থেকে খাদ্য শোষণ করছে। রাইজোমর্ফ, মাইসিলিয়াম গুলো যখন শক্ত রশির মতো অঙ্গ গঠন করে তখন তাকে আমরা বলবো রাইজোমর্ফ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। মাইকোরাইজাল ছত্রাক নিয়ে আমরা একটু জেনে নিই। যে ছত্রাক উদ্ভিদের মূল এবং মূলরুমের চারদিকে জালের মতো বেষ্টন করে রাখে। এর প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটি উদ্ভিদ এবং তার মূলগুলো, এখানে কোনো ছত্রাক নেই। এখন পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছ অনেকগুলো ছত্রাক এই মূলের চারপাশে কি আছে, জালের মতো বেষ্টন করে ফেলেছে। তাহলে এই ছত্রাককে আমরা বলবো মাইকোরাইজাল ছত্রাক। তাহলে উদ্ভিদ মূল এবং ছত্রাকের মধ্যে এই যে বন্ধন সৃষ্টি হয়েছে, এই বন্ধনকে আমরা বলবো মাইকোরাইজা। আসো হোলোকার্পিক সম্পর্কে এবং ইউকার্পিক সম্পর্কে আমরা একটু জেনে নিই। হোলোকার্পিক হচ্ছে যে ছত্রাকের সমস্ত দেহকোষটি কি হয়, জনন কাজে ব্যবহৃত হয়। সাধারণত এককোষী ছত্রাকের ক্ষেত্রে তার সম্পূর্ণ দেহটি জনন কাজে অংশগ্রহণ করে। যেহেতু এককোষী ছত্রাকের পরিমাণ কম, এই জন্য এখানে রাখা হয়েছে স্বল্প সংখ্যক। তাহলে ছত্রাকের সম্পূর্ণ দেহকোষটি যদি জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলবো আমরা হোলোকার্পিক। আর ইউকার্পিক কি, অর্থাৎ ছত্রাকের দেহের অংশ বিশেষ হতে যদি জননযন্ত্র সৃষ্টি হয়, তাহলে একটি ছত্রাক বহুকোষী হলেই তার বিভিন্ন দেহের অংশ বিশেষ হতে কি হবে, জননযন্ত্রের সৃষ্টি হবে, তখন সেই ছত্রাককে আমরা বলবো ইউকার্পিক। তো ছত্রাকের জনন সম্পর্কে যদি এখন আমরা জানি, ছত্রাকের জনন তিন ধরনের হয়: অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। অঙ্গজ জনন তিন ধরনের হয়: বিভাজন, বার্ডিং, খণ্ডায়ন। আর অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে, আর যৌন জনন হয় গেমেট সৃষ্টির মাধ্যমে। আসো অঙ্গজ জননটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে খণ্ডায়ন। ছত্রাকের মাইসিলিয়াম গুলো খণ্ড খণ্ড হয়ে গেল কোনো কারণে। তো তোমরা একটু আগে পাউরুটির মধ্যে মাইসিলিয়ামের ভিডিও দেখেছ।
সেখানে সেই পাউরুটিটি যদি আমরা খণ্ড খণ্ড করে ভেঙে ফেলি, তাহলে সেখানে মাইসিলিয়াম গুলো খণ্ড খণ্ড হয়ে যাবে। সেই মাইসিলিয়াম গুলো আবার নতুন করে নতুন ছত্রাকে সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো খণ্ডায়ন। The process of asexual in which organism reproduces by dividing into two cells is called binary fission. In binary fission, the parent organism is replaced to daughter organism because it literally divides to two. A good example of the same single-celled organism like paramecium. In this case, the process of reproduction begins with the division of its nucleus into nuclei. This is followed by division of body into two. Each part receives a nucleus. Finally, two paramecium are born from the parent cell. এখন আসো আমরা বার্ডিংটি একটু দেখি। প্রথমে বার্ডিং জিনিসটা আমরা বুঝে নেই। এককোষী একটি ছত্রাক, এই ছত্রাকে ছোট্ট একটি মুকুল সৃষ্টি হলো বা কুড়ির সৃষ্টি হলো বা বাড়ের সৃষ্টি হলো। যখন বাড়ের সৃষ্টি হলো তখন এর ভিতরে যে নিউক্লিয়াসটি আছে সেটি দুই ভাগে বিভক্ত হলো এবং নতুন সৃষ্ট নিউক্লিয়াসটি সেই বাড়ের ভিতরে ঢুকে গেল বা কুড়ির ভিতরে ঢুকে গেল। যখন ঢুকে গেল তখন আস্তে আস্তে একটি থেকে অন্যটি পৃথক হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলবো বার্ডিং। সাধারণত এটি স্যাকারোমাইসেস ছত্রাকে দেখা যায়। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই যে একটি বের হয়ে গেছে এবং যখন এই বার্ডিং হয় তখন একটা দাগ রেখে যায় যাকে আমরা বলবো স্কার, বার্ড স্কার। স্পোর উৎপাদন হচ্ছে অজনজনক। তো ছত্রাকের স্পোর সৃষ্টির মাধ্যমে জনন হয়ে থাকে, আর স্পোর যে অংশ থেকে উৎপন্ন হয়, যে অঙ্গ থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। তাহলে এখানে দেখতে পাচ্ছ অসংখ্য স্পোর সৃষ্টি হচ্ছে। আসো একটি ভিডিওর মাধ্যমে আমরা স্পোর উৎপাদনটি দেখি। Common fungi is a goal with regards to process of spore formation. Aspergillus species are common contaminants of starchy foods such as bread and potatoes. They commonly grow as molds on the surface of substrate as a result of the high oxygen tension. That can be seen on the surface are called sporangia. Contain cells or spores that eventually burst open and disperse in the air to give birth to new individuals. The process of spore formation thus continues with new individuals, and the cycle goes on. স্পোর সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর হচ্ছে যেসব স্পোরে ফ্লাজেলা থাকবে না, ফ্লাজেলা বিহীন অচল স্পোরকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। আর যদি ফ্লাজেলা যুক্ত হয় তাহলে ফ্লাজেলা যুক্ত সেই স্পোরকে আমরা বলবো জোস্পোর। সাধারণত সেপ্রোলেগনিয়াতে এরকম জোস্পোর দেখা যায়। ক্ল্যামাইডোস্পোর অর্থাৎ পুরু আবরণযুক্ত স্পোরকে, অর্থাৎ এই ক্ল্যামাইডোস্পোর অর্থাৎ পুরু আবরণযুক্ত, অর্থাৎ একটি স্পোরের চারপাশে যদি পুরু আবরণ সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলবো ক্ল্যামাইডোস্পোর। আসো আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখি কিভাবে সেপ্রোলেগনিয়া থেকে জোস্পোর নির্গমন হচ্ছে।
কনিডিয়া। ছত্রাকের হাইফার মাথায় উৎপন্ন স্পোরকে আমরা বলবো কনিডিয়া। এক বচনে বলা হয় কনিডিয়াম, বহু বচনে বলা হয় কনিডিয়া। এবং কনিডিয়া গুলোকে যে শাখাগুলো ধারণ করে রাখে তাকে বলা হয় কনিডিওফোর। এখন আসো আমরা আরেকটি শব্দ সম্পর্কে জেনে নিই, সেটি হচ্ছে অয়েডিয়া। ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। মনে করো এটি একটি ছত্রাকের হাইফা যেখানে কোনো প্রস্থপ্রাচীর নেই। এখন এই সিনোসাইট হাইফাতে প্রস্থপ্রাচীর সৃষ্টি হলো। প্রস্থপ্রাচীর সৃষ্টি হওয়ার পর এগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে গেল। তখন এই যে খণ্ডগুলো দেখতে পাচ্ছ, এই খণ্ডগুলোকে আমরা বলবো অয়েডিয়া। সাধারণত কপ্রিনাস, টোগোপাস এই ছত্রাকে এরকম অয়েডিয়া সৃষ্টি হতে দেখা যায়। যৌন জনন, দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন তাকে আমরা বলবো যৌন জনন। আর গ্যামিট যেখান থেকে সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো গ্যামেটেনজিয়াম। তো পুং গ্যামেটেনজিয়ামকে বলা হয় এনথ্রিডিয়াম, আর স্ত্রী গ্যামেটেনজিয়ামকে বলা হয় ওগোনিয়াম। এখন আইসোগেমি সম্পর্কে একটু জেনে নিই। একই রকম জনন কোষের মিলন। খেয়াল করো এই যে গেমেট আর এই গেমেটটা দেখতে একই রকম, তাহলে এই মিলনকে আমরা বলবো আইসোগেমি। আর ভিন্ন ধরনের হয়। পুংগেমেটটা আকৃতিতে যদি ছোট হয় এবং সচল হয়, আর স্ত্রী গেমেটটা যদি আকৃতিতে বড় হয় এবং নিশ্চল হয়, তাহলে এই ধরনের কোষের মিলনকে আমরা বলবো ওগেমি। প্লাজমোগেমি, দুটি জনন কোষের প্রোটোপ্লাজমের মিলন। এখানে আমরা দুইটি জনন কোষ দেখতে পাচ্ছি, এদের প্রোটোপ্লাজমের মিলন হয়েছে। দেখো নিউক্লিয়াসের মিলন ঘটেনি, শুধু প্রোটোপ্লাজমের মিলন ঘটেছে, তাহলে তাকে আমরা বলবো প্লাজমোগেমি। প্লাজমোগেমি ঘটার পর এই নিউক্লিয়াস দুটির মিলন ঘটলে তাকে আমরা বলবো ক্যারিওগেমি। এখন এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, প্লাজমোগেমিতে কিন্তু 2n লেখা হয়নি, n+n লেখা হয়েছে। আর ক্যারিওগেমির ক্ষেত্রে দেখো 2n লেখা হয়েছে। 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ একটি নিউক্লিয়াস আরেকটি নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হয়ে যায় তখন সেটি ডিপ্লয়েড হয়ে যায়। তাহলে এখানে আমরা এটাকে কি নাম দেব? এটার নাম হচ্ছে ডাইক্যারিওটিক অবস্থা। ডাইক্যারিওটিক অবস্থা, দ্বি নিউক্লিয়াস অবস্থা। তো প্লাজমোগেমি ঘটলে কি হয়, সেখানে নিউক্লিয়াসের মিলন না হলে সেই অবস্থাকে আমরা বলবো ডাইক্যারিয়ন অবস্থা। ছত্রাকে এটা অনেক দেখা যায়। সেক ফাঞ্জাই, সেক মানে হচ্ছে থলে। তাহলে অ্যাসকোস্পোর, অ্যাসকাস নামক একটি থলের ভিতরে অবস্থান করে। অ্যাসকাস এই থলেটাকে, অর্থাৎ যখন এরকম থলের ভিতরে স্পোর অবস্থান করে তখন তাকে আমরা বলবো, সেই ধরনের ছত্রাককে আমরা বলবো সেক ফাঞ্জাই। সাধারণত অ্যাসকোমাইকোটা পর্বের ছত্রাকগুলো সেক ফাঞ্জাই ধরনের হয়ে থাকে। সেক ফাঞ্জাই, এখানে 4 থেকে 8টি অ্যাসকোস্পোর হয়। আর ক্লাব ফাঞ্জাই যখন গুচ্ছাকারের সৃষ্টি হয়, প্রেসিডিয়ামের মাথায় যখন স্পোরগুলো এরকম গুচ্ছাকারের সৃষ্টি হয়, মাথায় সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো ক্লাব ফাঞ্জাই। সাধারণত বেসিডিওমাইকোটা পর্বের ছত্রাকে এরকম বেসিডিওস্পোর সৃষ্টি হতে দেখা যায়, এজন্য এদেরকে ক্লাব ফাঞ্জাই বলা হয়ে থাকে। ছত্রাকে দুটি মেটিং টাইপ, প্লাস এবং মাইনাস সাইটোপ্লাজম যখন একসাথে মিশে যায়, কিন্তু নিউক্লিয়াস দুটি পরে মিলিত হয়। নিউক্লিয়াস দুটি পরে মিলিত হয়েছে, খেয়াল করো।
একসাথে আছে কিন্তু নিউক্লিয়াস দুটি পরে মিলিত হয়েছে, এই অবস্থাকে বলা হয় ডাইক্যারিয়ন। আবার দুই প্রকার, এই যে প্লাজমোগেমি হওয়ার পর একটি কোষের মধ্যে দুই ধরনের নিউক্লিয়াস অবস্থান করছে, এটাকে আমরা বলবো হেটারোক্যারিয়ন। এখন আসো আমরা আলোচনা করি ছত্রাকের গুরুত্ব নিয়ে। তো প্রথমে বেকারি শিল্পের কথা চলে আসে। বেকারি শিল্পে বিশেষ করে পাউরুটি, কেক, বিস্কুট, জ্যাম, জেলি ইত্যাদি তৈরিতে ব্যাপকভাবে ছত্রাক ব্যবহৃত হচ্ছে। খাদ্য হিসেবে যেমন মাশরুম, মোরেল, ট্রাফল ইত্যাদি ছত্রাক খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যাগারিকাস বিসফোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস এগুলো সবজি হিসেবে প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া ছত্রাকে অর্থাৎ মাশরুমে প্রচুর আমিষ রয়েছে, প্রোটিনের চাহিদা পূরণে এই ছত্রাক প্রচুর ব্যবহৃত হচ্ছে। কুটির শিল্প হিসাবে মাশরুম চাষ হচ্ছে এখন। এছাড়া মাশরুম পুষ্টিকর খাদ্য, ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও আজকাল ছত্রাক ব্যবহার করা হচ্ছে। তোমরা তো অবশ্যই পেনিসিলিয়ামের নাম শুনেছ। পেনিসিলিন নামক যে জগৎ বিখ্যাত অ্যান্টিবায়োটিক ওষুধ, সেটা পেনিসিলিয়াম থেকে তৈরি হয়েছে। এছাড়াও বর্তমানে অসংখ্য অ্যান্টিবায়োটিক ছত্রাক থেকে তৈরি করা হচ্ছে। এছাড়া পনির উৎপাদনে পেনিসিলিয়ামের ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরিতেও পেনিসিলিয়াম ব্যবহার করা হয়। আর্গটটাকে অর্থাৎ রায়ের দানায় ছত্রাক যখন আক্রমণ করে, এই যে ক্লেভিসেপস পারপোরিয়া, এই ছত্রাকটা দেখতে পাচ্ছ, এই ক্লেভিসেপস পারপোরিয়া যখন রায়ের দানা আক্রমণ করে তখন এর দানাটা এরকম কালো হয়ে বের হয়ে আসে, বড় হয়ে আসে, এটাকে বলা হয় আর্গট। আর বিজ্ঞানীরা এই আর্গট থেকে ওষুধ তৈরি করেছেন, যা মায়ের রক্তক্ষরণে বিশেষ করে সন্তান প্রসবের পর মায়ের রক্তক্ষরণ বন্ধ করতে এই ওষুধ অত্যন্ত কার্যকরী। মদ শিল্পে আঙুর পচিয়ে আঙুরের সাথে ছত্রাক মিশিয়ে সাধারণত মদ তৈরি হয়। এছাড়াও বিভিন্ন বীজজাত দ্রব্য পচিয়ে মদ তৈরিতে ছত্রাকের ব্যবহার করা হয়। ছত্রাকের আরেকটি গুরুত্ব তোমাদেরকে বলছি, সেটি হচ্ছে অ্যাসপারজিলাস থেকে অনেক ধরনের জৈব অ্যাসিড তৈরি করা হয়। মৃত্তিকাবাসী ছত্রাক থেকে সাইক্লোস্পোরিন ঔষধ তৈরি করা হয়, যা মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অঙ্গ ট্রান্সপ্লান্ট বলতে হার্ট, কিডনি, লাংস এগুলো স্থানান্তর করতে ব্যাপকভাবে সাইক্লোস্পোরিন ওষুধটি ব্যবহার করা হয়। বায়ো রিমেডিয়েশন অর্থাৎ ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থ ডিকম্পোজ করে পরিবেশকে রক্ষা করে। জিবেরেলিয়া ফুজিকোরি, এই ছত্রাক থেকে জিবেরেলিন নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোন পাওয়া গেছে। Fungi are very much a force for good as well, we just don't notice it. Fungi are not something we tend to think about often, but they are, and especially have been, immensely important to the ecosystem of this planet. This is where fungi come in. To put it simply, fungi eat death. By breaking down dead things, they allow the nutrients to be used again by living things. Fungi and plants began to cooperate in a process known as symbiosis, forming a mutually beneficial relationship. As the fungi and plants began to spread, colonizing the land, they began to turn the earth green. The soil became more suitable for many other types of plants that had yet to evolve, eventually allowing for some to become independent of the fungi. Ectomycorrhiza, in which the fungus wraps itself around the roots of the plant, and endomycorrhiza, in which the fungus will actually penetrate the cell wall of the plant, entwining itself around the cell membrane.
But as invasive as this sounds, this can actually make it even easier for the plant to benefit. Many of these species are actually a parasite to certain fungi, in which the plant will effectively suck the energy out of the fungus, in this case referred to as the host. At the same time, the fungus may be involved in a symbiotic relationship with another plant, so the orchid indirectly gets its energy through photosynthesis, even though many of these species have actually lost the ability to photosynthesize themselves. For the yeast we need for our beer and bread, their medicinal purposes, pest control, and so many other uses, fungi have always been there. Always there as an influential part of not just the history of our planet, but of human history as well, both for good and bad. এখন আসো আমরা একটু অপকারী দিকটা দেখি। ধানের পাতা বাদামে গায়। আমাদের দেশে 1942 সালে মহা দুর্ভিক্ষ হয়েছিল এই একটি ছত্রাকের কারণে, সেটির নাম হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম অরাইজ। এই হেলমিনথোস্পোরিয়াম অরাইজ ছত্রাকের কারণে ধানের পাতায় বাদামি দাগ রোগ হয়েছিল এবং সে কারণে ধানগুলো নষ্ট হয়েছিল এবং আমাদের বাংলায় মহা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে মূলার পাতা, অন্য হচ্ছে গম। এসব গম, মূলার ইত্যাদি উদ্ভিদের পাতায় রাষ্ট ছত্রাকের আক্রমণে এরকম মরিচা রোগ হয়। এটাও ছত্রাকের কারণেই হয়ে থাকে। তারপর ভুট্টায় স্মার্ট ছত্রাকের কারণে ভুট্টা এইভাবে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। কাঠের পচন সৃষ্টি করে মূল্যবান সম্পদ বিনষ্ট করে ফেলে। সংরক্ষিত ফল, জ্যাম, জেলি, রুটি, বাটার, পনির, চামড়া ইত্যাদি অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নষ্ট করে ফেলে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এগুলো সব ছত্রাকের কারণে নষ্ট হয়ে যায়। এখন আসো আমরা দেখি মানুষের দেহে ছত্রাক কিভাবে অপকার করে। মানুষের দুই আঙ্গুলের সন্ধিস্থলে, জিহ্বায়, নখে ছত্রাকের আক্রমণে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে থাকে। শরীরে এক ধরনের গোল গোল দাগের সৃষ্টি করেছে, দেখো, এটা বলে রিং ওয়ার্ম, বাংলা বলে দাঁত রোগ। এই দাঁত রোগের পেছনে ছত্রাক। মাইক্রোস্পোরাম এর আক্রমণে মাথায় টাক সৃষ্টি হয়, দেখো টাক সৃষ্টি হয়েছে, এই ছত্রাকটি মাইক্রোস্পোরাম। এবিসিডিয়া ছত্রাকের কারণে মানুষের ব্রঙ্কোমাইকোসিস রোগ হয়, অর্থাৎ এবিসিডিয়া ছত্রাকটি মানুষের ফুসফুসে আক্রমণ করে, ব্রঙ্কাসে সমস্যা করে। ব্রঙ্কাসের সমস্যাজনিত রোগকে বলা হয় ব্রঙ্কোমাইকোসিস। সেপ্রোলেগনিয়া, তোমরা জানো সেপ্রোলেগনিয়া হচ্ছে একটি জলজ ছত্রাক। তো এই জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে বিভিন্ন কার্প জাতীয় মাছে এটি এই ধরনের রোগ সৃষ্টি করে, কার্প জাতীয় মাছের চারপাশে। আর অ্যাসপারজিলাস দ্বারা কাপড়ে এবং চামড়ায় তোমার স্পট হয়, কাপড়ে এরকম কালো কালো স্পট হয়, এগুলাকে চিতি দাগ বলে। এবং চামড়ার জুতা, চামড়ার ব্যাগে সাধারণত এরকম সাদা সাদা স্পটের দাগ। স্যাক ফাঙ্গাস, এর আগেও আমি তোমাদেরকে বলেছি স্যাক ফাঙ্গাস সম্পর্কে। সাধারণত কোককিডিওমাইকোসিস রোগ হয় এই স্যাক ফাঙ্গাসের কারণে। এই ক্লাসটি নেওয়ার জন্য আমি 3টি বইয়ের সাহায্য নিয়েছি। তোমরা চিত্র এবং বর্ণনা পড়ার জন্য এই 3টি বই দেখে নেবে। প্রথমে আবুল হাসান স্যারের এবং দেবাশিস রায় স্যারের বই, এরপর প্রফেসর জিতেন্দ্রনাথ রায়, উনি ছত্রাক বিজ্ঞানের উপর একটি বই লিখেছেন,
এবং 3 নম্বর বইটি হচ্ছে প্রফেসর ডক্টর মধুসী ভদ্র এবং প্রফেসর সুনীত কুমার ভদ্র মাইকোলজি অর্থাৎ ছত্রাকতত্ত্ব নামে একটি বই লিখেছে। তো তোমরা আমার ভিডিওটি দেখার সাথে সাথে এই 3টি বই দেখে নেবে, তাহলে তোমাদের জন্য সহজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি ভিডিও ছবির মাধ্যমে ছত্রাকের পরিচিতি তুলে ধরতে। তো তোমরা যদি বইটি ভালো করে পড়ো তাহলে আশা করি ছত্রাক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।